একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল। তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না। এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন, কিভাবে বাচ্চাদের আরো খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তাভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন, বনে বাচ্চা রয়েছে, আগুন জ্বালান, প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধার্ত হয়ে মারা যায় না। তবে উটকাটার তাতে রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল। এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন, হ্যান্সেল গোপনে ছুটে গেলেন বাড়ি থেকে। চাঁদ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল। হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে। তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন। সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন, তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন। পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিল। তারা যখন ক্লিয়ারিংয়ে পৌঁছেছিল, আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন। তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না। যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন, তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। বাচ্চারা যখন জেগে উঠল, তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল, হ্যান্সেল তার বোনকে হাত ধরে নুড়িগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করল। তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে। কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনল কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো। তিনি প্রত্যাখ্যান করলেন, কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি। তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন। বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন, হ্যান্সেল শেষবারের মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন, তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি। খুব ভোরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল। এটি আগের সময়ের চেয়েও কম ছিল। বনে পথে বায়নার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুম্বিয়েস ফেলে দিল। সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন। আবার একটি বড় আগুন জ্বালানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন। মধ্যাহ্ন ভোজনের সময় গ্রেটেল তার রুটির টুকরোটি হ্যান্সেলের সাথে ভাগ করে নিয়েছিল। তারা ঘুমিয়ে পড়েছিল। অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল, কিন্তু তারা একটিও টুকরোটি খুঁজে পেল না, কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল। তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল, কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি। হঠাৎ রাস্তা তাদের কুড়েঘরের দিকে নিয়ে গেল। কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডোজগুলি খাঁটি চিনির তৈরি। হ্যান্সেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল আর তখন কুড়েঘরের দরজা প্রশস্তভাবে খুলে গেল আর বৃদ্ধা এক টুকরো করে ঝুঁকে পড়ল। ক্যাম্প হ্যান্সেল এবং গ্রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিরবিটগুলি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের কুড়েঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে। টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল, দুধ, কুকিজ, আপেল এবং বাদাম। রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে। তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন, তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী, যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির কুড়েঘরটি তৈরি করেছিলেন। খুব সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল, সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য। বুড়ো মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং গ্রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না। কিছু সময় কেটে গেল, ছেলেটি মোটাতাজা হল না। তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হ্যান্সেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন। চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন। তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেক করতে চেয়েছিলেন, তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে। তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি
ডাইনিকে নিজেকে দেখাতে বললেন। বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন। তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারল। বাহ! বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল। এদিকে গ্রেটেল ছুটে এসে হ্যান্সেলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনির ঘরে গেল, যেখানে সমস্ত কোণে মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল। তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল। বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল। বনটিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল। বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন। হ্যান্সেল এবং গ্রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পড়ে এলেছিল। খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে। আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অনেক দিন আগে গরিব মানুষ আলী বাবা তার স্ত্রী জেনবকে নিয়ে একটি পূর্ব প্রাচ্যের দেশে বাস করতেন। তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। সে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করেছিল। একবার কাজ করার সময় আলী বাবা লক্ষ্য করলেন যে ঘোড়সওয়ারের একটি পুরো বিচ্ছিন্নতা তার দিকে ঝাঁপিয়ে পড়েছে। ভয়ে তিনি একটি গাছে উঠে পাতায় লুকিয়েছিলেন। চালকরা একটি গাছের নিচে থামল এবং ঘোড়াগুলি থেকে সোনায় ভরা বস্তাগুলি সরিয়ে ফেলল। তাদের মধ্যে ঠিক 40 জন ছিলেন। নেতৃত্ব ছিলেন একচক্ষু অধ্যাপক হাসান। আলী বাবা তৎক্ষণাৎ অনুমান করেছিলেন যে এরা ডাকাত যারা তাদের শিকার নিয়ে ফিরে এসেছিল। আলী বাবা যখন আতঙ্কের সাথে কাঁপছিলেন, সেই সময় রাজ্যপালটি নিকটবর্তী একটি শৈলীর নিকটে গেল এবং ফিসফিস করে বলল, হঠাৎ একটি অপ্রতিরোধ লোহার দরজা, ঘাস দিয়ে ওভারগ্রাউন্ড, শিলা খোলা। ডাকাতরা গুহায় প্রবেশ করে, সেখানে চুরি হওয়া সমস্ত স্বর্ণ লুকিয়ে রাখে। খালি ব্যাগগুলি নিয়ে জঙ্গলে চড়ে। কোনো ডাকাত নেই তা নিশ্চিত করার পরে আলী বাবা গাছ থেকে নেমে আসেন। তিনি গোপন দরজায় গিয়ে সর্দার কাছ থেকে যে বানান শুনেছিলেন তা ফিসফিস করে বললেন। দরজা খোলা উড়ে আলী বাবা স্বর্ণ, রৌপ্য, দামি কাপড় এবং হিরে পূর্ণ একটি বিশাল গুহা দেখলেন। আলী বাবা আশেপাশে তাকালেন, তাড়াতাড়ি দুটি ব্যাগ সোনা ধরলেন, গাধাটির উপর চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন। স্ত্রীর কাছে ফিরে আলী বাবা তাকে সোনার বস্তা দেখালেন। সম্পদ দেখে খুশি হয়ে তারা মুদ্রা গণনা শুরু করে, কিন্তু দম্পতি সফল হননি, কারণ এখানে প্রচুর কয়েন ছিল। অর্থটি একটি বিশেষ কাপ দিয়ে পরিমাপ করা উচিত ছিল, তবে দরিদ্র আলী বাবা তা পাননি। তখন জয়নব আলী বাবার ধনী ভাই কাশিমের কাছ থেকে কাপ নেওয়ার সিদ্ধান্ত নিল। কৌতূহল নিয়ে নিজেই জ্বলে উঠল কাশিম। ভিক্ষুক আলী বাবার কেন সোনার জন্য একটি পরিমাপের কাপ প্রয়োজন তা তিনি বুঝতে পারেননি। অতএব স্বামীরা কি পরিমাণে পরিমাপ করবেন তা নির্ধারণ করতে তিনি মধুর সাথে বাটির নিচের অংশটি ঘ্রাণ নিলেন। আলী বাবা বাটিটি ফিরিয়ে দিলে কাশিম লক্ষ্য করলেন সোনার কয়েন নিচে মধুতে আটকে গেছে। তিনি বুঝতে পারলেন যে আলী বাবা তার কাছ থেকে সম্পদ আড়াল করছেন। তারপরে কাশিম তার ভাইয়ের কাছে এসে হুমকি দিয়েছিল যে আলী বাবা পুরো সত্যটি না বললে তার সম্পর্কে বাদশাকে জানাতে হবে। ভীতু আলী বাবা কাসিমকে ডাকাত, গুহা এমনকি গোপন দরজা খুলে মন্ত্র সম্পর্কে বলেছিলেন। সকালে কাশিম 10টি গাধা নিয়ে গুহার দিকে রওনা হল। একটি স্পেল কাস্ট করার পরে সে ভিতরে গেল। ক্যাশের অখণ্ড সম্পদ কাশিমের মাথা ঘুরিয়ে দেয়। তিনি দীর্ঘ সময় সোনার ও মূল্যবান পাথরের মধ্যে নাচলেন এবং তার ব্যাগগুলি মুদ্রায় ভরেছিলেন। হঠাৎ দরজার বাইরে খোলসের আওয়াজ শোনা গেল। ডাকাতরা ফিরে এসেছে। কাশিম বস্তা সোনার আড়ালে লুকানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে বেঁধে এবং অপহরণ করে। একচক্ষু রাজ্য তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিল যে গুহায় থাকা ক্যাশে সম্পর্কে কাশিম একমাত্র জানেন না। তারপরে ডাকাতটি শহরে গিয়ে জানতে পারল যে একটি নির্দিষ্ট আলী বাবা আগে দরিদ্র ছিলেন এবং এখন হঠাৎ ধনী হয়ে উঠছেন। আতামান আলী বাবাকে বাড়ির পিছু নিয়েছিল এবং রাতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য একটি কালো ক্রস দিয়ে তার দরজাটি চিহ্নিত করেছিল। সন্ধ্যা নাগাদ আলী বাবার স্ত্রী গাধার জলে বাগানে গেলেন। তিনি ক্রসটি দেখে তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এই চিহ্নটি ভালো নয়। তারপরে তিনি পাশের সমস্ত বাড়িতে একই ক্রসগুলি আঁকেন। রাতে ডাকাতরা ফিরে এসে দেখল যে সমস্ত দরজা একটি কালো ক্রস দিয়ে চিহ্নিত ছিল। তারা আলী বাবার বাড়ি খুঁজে পায়নি। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পরের দিন নেতা গাধার উপরে 40টি বড় জগ ঝুলিয়ে তাদের মধ্যে ছিনতাইকারীদের লুকিয়ে রাখেন এবং শহরের উদ্দেশ্যে যাত্রা
করলেন। বাজারে তিনি মাখন বিক্রি করার ভান করেছিলেন এবং তিনি নিজেই আবার আলী বাবাকে সন্ধান করেছিলেন। অন্ধকার হয়ে গেলে সর্দার আলী বাবার বাড়ির দিকে ছিটকে গেল। ডাকাতটি রাত কাটাতে বলেছিল এবং তার বিনিময়ে 40টি বড় বড় জগল তেল উপস্থাপনের প্রস্তাব দেয়, আর আলী বাবা রাজি হয়ে গেল। তিনি সৌম্যরূপে রাজ্যপালকে গ্রহণ করেছিলেন, এমনকি গাধার উঠোনে প্রবেশের অনুমতিও দিয়েছিলেন। অতিথির জন্য রাতের খাবার প্রস্তুত করার সময় আলী বাবার স্ত্রী খেয়াল করলেন যে তারা কেবল মাখন ফুরিয়েছে। তারপরে সে উঠানের বাইরে গিয়ে তাদের অতিথি যে তেল নিয়ে এসেছিল তা নিতে উঠল, কিন্তু হঠাৎ জাগগুলিতে ডাকাতদের গন্ডগোল ও ফিসফিস। তখন জয়নব রান্নাঘরের দিকে ছুটে গেল, 1 কাপ ফুটন্ত জল ধরল এবং একজন ডাকাতকে পোড় এলে দিল। সে ভয় পেয়ে গেল, চিৎকার করল, লাফিয়ে উঠল এবং দৌড়ে গেল পাহাড়ের দিকে। পুরো বিচ্ছিন্নতা ভয়ে তার পিছনে ছুটল। তিনিও শিগগিরই অনাবৃত হয়ে যাবেন বুঝতে পেরে রাজ্যপাল বাড়ি থেকে দৌড়ে গেল এবং কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেল। এবং আলী বাবা এবং তার স্ত্রী সুখীভাবে জীবনযাপন করেছিলেন এবং ডাকাতরা আর ফিরে আসেনি।